বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, সকল কর্মকর্তাবৃন্দ, সকল পুলিশ অফিসার্স, আমি দীর্ঘ ভূমিকাও দেব না এবং দীর্ঘ বক্তব্যও দেব না। লিখিত বক্তব্য এগুলা কমফোর্টেবল না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডি অন ক্যামেরার ব্যবহার আমরা বাড়াতে চাচ্ছি। এই ক্ষেত্রে কিছু বডি অন ক্যামেরা আমাদের আছে। আমরা ভবিষ্যতে সকল পর্যায়ে যাতে বডি অন ক্যামেরা ব্যবহার করে রেকর্ডেড রাখতে পারি, সব বিষয়ে তদন্ত, অপারেশন, সমস্ত কার্যক্রমে সেই জন্য ব্যবস্থা নেব। জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ নীতির বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে আপনারা সবাই দক্ষ পেশাদার পুলিশ অফিসার্স। আপনাদেরকে স্মরণ রাখতে হবে, মানবাধিকারের বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তাই বলে আপনারা অপরাধ কার্যক্রম বন্ধ করতে গেলে বা কমাতে গেলে বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করতে গেলে তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠুরূপে পরিচালিত হয়, সেজন্য আপনারা কৌশলে যা যা করতে হয় সেরকম মানবাধিকারকে সমুন্নত রেখে সকল কার্যক্রম চালাবেন। সড়ক, মহাসড়ক, নৌপথ, রেলপথ, শিল্প ও কলকারখানা এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প, যেটা এফডিএম এর নামে পরিচিত, অর্থাৎ স্পর্শকাতর স্থানেও বাংলাদেশ পুলিশ দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। এখানে 4টা লেয়ারের নিরাপত্তা ব্যবস্থা আছে। প্রথম এপিবিএন, তারপরে পুলিশ, এরপরে সম্ভবত কোস্টগার্ড, বিজিবি, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী। অপারেশনাল ছাড়া অন্যান্য কার্যক্রমে প্রাথমিকভাবে আমাদের পুলিশিং ব্যবস্থায় যা যা আছে সেটা করি। অপারেশনের ক্ষেত্রে আমাদের যৌথ অপারেশনের ব্যবস্থার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আপনারা সিনিয়র অফিসাররা সবাই জানেন। বর্ডার এরিয়ায় বিজিবি তার ভূমিকা পালন করবে সেই জায়গায়। নৌ পুলিশ এবং কোস্টগার্ড সীমান্ত, যেহেতু নাফ নদী এবং আদার্স এরিয়া আছে, সেখানে পালন করবে। নেভি সমুদ্রের দায়িত্ব পালন করবে। ইন ডিটেইল আপনারা জানেন, আপনারা এই কমিউনিকেশনটা ডিসেমিনেট করবেন টু দি লোয়েস্ট লেভেল। পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে। এখানে আমরা এখনো সুনাম অর্জন করতে পারিনি। ইন ডিটেইল আমি আপনাদেরকে বলবো না, সেটা আপনারা জানেন। এখানে আমাদের দেশের ভাবমূর্তির বিষয়টি জড়িত। টুরিস্ট পুলিশের যিনি সিনিয়র অফিসার রেসপন্সিবল, উপরে তো আইজিপি আছে, আপনারা আবার একটা সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করবেন যাতে আমাদের দেশের ভাবমূর্তি বৃদ্ধি পায় এবং পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি সহ অন্যান্য সেবা দ্রুততার সঙ্গে প্রদানের কার্যক্রম চলছে, কিন্তু এটা এনশিওর করতে হবে যাতে সবকিছু আমরা যথাসময়ে দিতে পারি। পুলিশ ক্লিয়ারেন্সের নামে অতীতে যে সমস্ত ভোগান্তি হতো, আমরা নিজেরা ভুগি জানি, সেই রকম কোনো রিপোর্ট যেন না আসে। প্রিয় সহকর্মীবৃন্দ, বর্তমান পরিবর্তনশীল বিশ্ব এবং আমাদের সামাজিক বাস্তবতায় পুলিশিং আর কেবল অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই। আপনাদের
জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে। তাই আধুনিক পুলিশিং ডক্ট্রিন অনুযায়ী আপনাদের প্রতি আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা আছে। তার সাথে আপনাদের যে সমস্ত বক্তব্য এসছে, প্রস্তাবনা আছে, সেগুলো আমি অ্যাড্রেস করব এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ আকারে প্রদান করব এখন বক্তব্যের মাধ্যমে। আপনারা এখানে লিখেছেন পুলিশকে হতে হবে জনগণের প্রকৃত বন্ধু। সেটা আপনারা নিজেরা যাতে বুকে হাত দিয়ে বলতে পারেন সেরকম পুলিশিং ব্যবস্থা গড়ে তুলবেন আশা করি। প্রতিটি থানায় আগত সেবা প্রার্থী যেন কোনো প্রকার হয়রানির ছাড়া আইনি সহযোগিতা পায় তা নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, আপনাদের প্রতিটি আচরণ যেন রাষ্ট্রীয় সেবকের প্রতিফলন হয়। পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানকে কেবল মুখে নয় কর্মে বাস্তবায়ন করতে হবে। এটা কারা লিখেছে আমি জানি না এই লাইনটা। আপনারা যে জনবান্ধব পুলিশ সেটা প্রমাণ করার জন্য আপনাদের সামনে আরো সুযোগ আছে, সময় আছে। আশা করি আপনারা এটি হৃদয়ে ধারণ করবেন, যাতে জনগণ মনে করে এই স্লোগানটা সত্য। পুলিশই জনতা, জনতাই পুলিশ। যে কোনো ভাবে হোক প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু বিষয়ে বিব্রত হতে হয়েছে, সেটা কাটিয়ে ওঠার জন্য আপনারা যথেষ্ট চেষ্টা করেছেন বিগত 2-2.5 মাসে এই গণতান্ত্রিক সরকারের অধীনে, এবং ভাবমূর্তি আপনারা সমুন্নত করতে পেরেছেন বলে আমরা বিশ্বাস করি। এটাকে আপনারা ধরে রাখবেন। তবে আমার দৃষ্টিতে এটা অ্যাচিভমেন্ট অনেক বাকি আছে, খুশি হওয়ার কোনো কারণ নেই, অনেক বাকি আছে, আপনারা চেষ্টা করবেন। গতানুগতিক পদ্ধতির বাইরে এসে আধুনিক প্রযুক্তি ও সঠিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অপরাধের পূর্বানুমান এবং প্রতিরোধ গুরুত্ব দিতে হবে। এখানে আমি বলতে চাই যে আমরা অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেই, যেটা রিয়েক্টিভ। অপরাধ সংঘটিত হতে না পারে সেই প্রিভেন্টিং পুলিশিং ব্যবস্থাকে জোর দিতে হবে, যেটা আমাদের এই সরকারের প্রধানতম উদ্দেশ্য। মানে প্রিকশনারি মেজার্স। যদি আমরা রোগী মরিয়া যাইবার পরে ডাক্তার আসিল এই থিওরিতে বিশ্বাস করি, তাহলে ট্রেডিশনাল পুলিশিং ঠিক আছে। যদি বলা হয় যে ডাকাতি হয়ে গেছে এখন পুলিশ যাবে, ট্রেডিশনাল পুলিশিং ব্যবস্থার উপর নির্ভর করতে। সমাজে এমন একটা অবস্থা আমরা কি সৃষ্টি করতে পারি না যে প্রোঅ্যাক্টিভ মেজার্সের মাধ্যমে, যে আমরা আগেই ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে পুলিশ প্রিকশনারি ব্যবস্থা করবে যাতে অপরাধটা সংগঠিত না হতে পারে। সেই জন্য আমরা ওয়েল ইকুইপড করব। আপনাদের এই প্রস্তাবগুলো আমি একটু পরে বলবো। অপারেশনাল কার্যক্রম পরিচালনায়, সেটা আমি বলেছি, আন্তর্জাতিক মানদণ্ড মানবাধিকার। বর্তমান যুগে অপরাধের বড় একটি অংশ ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরিত হয়েছে। সাইবার অপরাধ, গুজব এবং অপপ্রচার রোধে আপনাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। এখানেই আমি কথা বলবো। ডেটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল ফরেনসিকের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করতে হবে। এই লক্ষ্যে উন্নত বিশেষায়িত প্রশিক্ষণের জন্য যারা প্রস্তাব করেছেন, সিলেট ও বরিশাল বিভাগে 2টি পুলিশ ট্রেনিং সেন্টার এবং চট্টগ্রামে বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করা, সে বিষয়ে আমি একটু পরে কথা বলবো। ব্যক্তিগত সততা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার কোনো বিকল্প নেই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। বাহিনীর শৃঙ্খলার সাথে কোনো আপোষ করা হবে না। আপনাদের প্রতিটি পদক্ষেপ যেন বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চেইন অফ কমান্ড যারা ব্রেক করবেন তাদের বিরুদ্ধে আমি মন্ত্রণালয়ে যোগদান করার পরের দিনই মেসেজ দিয়েছি, তাদের বিরুদ্ধে মেজার্স নেওয়া হবে। চেইন অফ কমান্ড আপনারা বজায় রাখবেন, ডিসিপ্লিন বজায় রাখবেন। যে কোনো দুর্নীতির অভিযোগ আমরা তো অ্যাজ পার রুল ডিসিপ্লিনারি অ্যাকশন নেব, কিন্তু আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের প্রতিষ্ঠান হিসেবে এটাকে আমরা এমন একটা অবস্থায় নিতে চাই যেখানে আমরা
দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। তৃণমূল পর্যায়ে অপরাধ দমনে স্থানীয় জনগণের সাথে সেতুবন্ধন তৈরি করুন। বিট পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করে পাড়ায় মহল্লায় অপরাধীদের অভয়ারণ্য গুড়িয়ে দিতে হবে। মাদক, সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবার আমি আপনাদের দাবি দেওয়া সংক্রান্ত এবং আমাদের এই প্রতিষ্ঠানকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য যা যা কিছু আমাদের প্রয়োজন এবং বর্তমানের বিশ্বের সাথে পাল্লা দিয়ে যে যে বিষয়গুলো অ্যাড্রেস করা প্রয়োজন সেই বিষয়গুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করছি। বাংলাদেশ পুলিশে একটি সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা করা জরুরি, সেই দাবিটা এসছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এখানে আমরা একটি আইন প্রণয়নের জন্য হাই লেভেল কমিটি করে দিয়েছি কিছুদিন আগে। তারা একটা লেজিসলেশন সাজেস্ট করবেন যেখানে এই সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়া, ভিজুয়াল মিডিয়ার অপব্যবহার এবং যেটা বলা হয় মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন স্প্রেডিং এর মাধ্যমে যে অপরাধটা হচ্ছে সেটা অ্যাড্রেস করা, সাথে সাথে এই সাইবার ক্রাইম সংক্রান্ত অন্যান্য যে সমস্ত অপরাধগুলো আছে সেটা অ্যাড্রেস করার ক্ষেত্রে এবং পিউনিটিভ মেজার্স নেওয়ার ক্ষেত্রে আমরা কি লেজিসলেশনটা আনতে পারি। বিদ্যমান সাইবার অ্যাক্ট যেহেতু অনেক বেশি সমালোচিত হয়েছে এবং বর্তমানে যেটা আছে তাতে করে আমরা যেখানেই যাকে চালান দিচ্ছি এটা বেইলেবল হয়ে যাচ্ছে। তার সাথে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যে বিএফআইউর যে কাজটা সিআইডি করে থাকে, নিজস্বভাবে করে থাকে, মানি লন্ডারিং এর ক্ষেত্রে করে থাকে, বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাথে সংযুক্তভাবে করে থাকে। সিনিয়র অফিসাররা নিশ্চয়ই এগুলো বুঝতে পারছেন যারা ডিল করছেন, সিআইডি সহ আদার্স। সেগুলো সমন্বিত করে আমাদের একটা আইন প্রণয়ন করা দরকার। বাংলাদেশে যা হয়, একটা অপরাধ সংগঠিত হয়েছে, একটা আলাদা আইন হয়। একটা শিশু দর্শন হয়ে গেছে, একটা আলাদা ধারা হয়েছে এবং একটা কোর্টও প্রতিষ্ঠা করা হয়েছে। এখন সেই কোর্টের কোনো কাজ নেই। প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা সেই মর্যাদার একটা কোর্ট এস্টাবলিশড হয়েছে, অফিসাররা পদায়ন হয়েছে, তার সাথে যে রেভিনিউ এক্সপেন্ডিচার আছে সেটা কেউ চিন্তা করে নেই। এবং কোর্ট এস্টাবলিশ করতে গেলে সেরেস্তাদার থেকে শুরু করে কোর্ট পর্যন্ত অনেকগুলো পদের সৃষ্টি আছে, সেগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার আছে, তার নিরাপত্তার ভারটা আমাদের দেখতে হয়, হাউজিং এর ব্যবস্থা আছে, এরকম আলাদা আলাদা আইন, আলাদা আলাদা কোর্ট, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে সমন্বিতভাবে এক জায়গায় যাতে আমরা অ্যাড্রেস করতে পারি সেই লেজিসলেশন এবং সেই প্রতিষ্ঠানটা গড়ে তুলতে হবে। সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমি প্রস্তাব করছি আমরা আলাদা একটি সাইবার সিকিউরিটি ইউনিট, ক্রাইম ইউনিট আমরা এস্টাবলিশ করতে চাই। সেই জায়গায় প্রয়োজনে একজন অ্যাডিশনাল আইজিপি লেভেলের কর্মকর্তা হেড করবেন এবং সেই অর্গানাইজেশনটা সেভাবে থাকবে। এটা যুগের দাবি এবং বর্তমান বিশ্বে সাইবার ক্রাইমের জন্য, ফিনান্সিয়াল ক্রাইমের জন্য, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের জন্য এবং টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে এগুলো ইন্টারসেপশনের জন্য সরকারি পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আমরা এই টিমকে প্রশিক্ষণ দিতে পারি। ইতিমধ্যে কয়েকটি দেশের সাথে আমার কথা হয়েছে। সুতরাং যদি আপনি অনুমোদন করেন তাহলে আমরা সেই দিকে যাব ইনশাআল্লাহ, উইথ লেজিসলেশন, উইথ অর্গানাইজেশন, উইথ এ মোটিভ। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ পুলিশের জন্য প্রশিক্ষণ একাডেমি আমরা গতকালকে মানে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, জঙ্গল সলিমপুরে আমরা দুইটা বড় একাডেমি করতেছি। একটা এলিট ফোর্সের জন্য, কারণ র্যাবের নামটা রাখা যাবে কি যাবে না সে ডিসিশন পরে। র্যাবের জন্য আলাদা লেজিসলেশন করার জন্য আমরা ইতিমধ্যে অনেক দূরে এগিয়ে গিয়েছি, রিপোর্টটা আমার বরাবর আসবে। কারণ একটা র্যাব ফোর্স রেইজ করা হয়েছে মানে প্রধানমন্ত্রী, এটা কিভাবে ফাংশন হয়েছে আমি মন্ত্রণালয়ে যাওয়ার পর দেখলাম এর জন্য আলাদা কোনো আইন নাই। আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা নির্দিষ্ট ধারার অধীনে র্যাব কাজ করে। সেই প্রতিষ্ঠানটা একটা এলিট ফোর্স হিসেবে যদি আমরা রাখতে চাই, যে নামেই হোক, উইথ অল ইকুইপমেন্টস অ্যান্ড লজিস্টিক, ম্যান পাওয়ার আর যা কিছু আছে, ইন্টেলিজেন্স সাপোর্ট, সবকিছু যদি আমরা সেখানে শিফট করতে চাই,
সেই এলিট ফোর্সের জন্য একটা আলাদা লেজিসলেশন দরকার। সেখানে তাদের অথরিটি থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, সাথে সাথে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে। এই চারটা এমবডিড করে সেই আলাদা লেজিসলেশনটা আগামী 2-1 মাসের মধ্যে আশা করি ফাইনালাইজ করতে পারবো। তখন সেটা এলিট ফোর্স রেজ করবে। এখন অ্যাডপ ভিত্তিতে এই সমস্ত প্রতিষ্ঠান কিভাবে 10-12 বছর চলেছে বা আরো বেশি চলেছে আমি জানি না। এভাবে রাষ্ট্র চলতে পারে না। একটা অথরিটি আছে, রেসপন্সিবিলিটি আছে, কিন্তু কোনো ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নাই, সেটা হতে পারে না। এই পুলিশ একাডেমি দুটো ইনশাআল্লাহ আমরা ভিজিট করে, জায়গা যেহেতু সরকারি জায়গা সেটা আমরা দেখবো, এবং ওই এলাকায় আরো একটি আমি প্রস্তাব করছি, মানে প্রধানমন্ত্রী একসাথে তারা যে স্পোর্টস কমপ্লেক্সের প্রস্তাবটা করেছে পুলিশ বাহিনীর জন্য, আলাদা স্পোর্টস কমপ্লেক্স, আমি নগরের ভিতরে এই প্রতিষ্ঠান দেওয়ার জন্য এত জমি নাই। তো সুতরাং আমরা যদি কোথাও এরকম সরকারি জমি, খাস জমি পাই, জঙ্গল সলিমপুরের মতো অথবা অন্য জায়গায়, জমি নষ্ট না করে আমরা পুলিশের জন্য একটা স্পোর্টস কমপ্লেক্স চাই। মানে প্রধানমন্ত্রী আপনি সবাই বিবেচনা করবেন। তারা চেয়েছেন মেডিকেল সার্ভিসের জন্য আলাদা একটা সার্ভিস, বাংলাদেশ পুলিশের মেডিকেল সার্ভিস প্রতিষ্ঠা। আপনাদের চাওয়াটা ন্যায্য, কিন্তু প্রত্যেক সার্ভিসের জন্য একটা আলাদা যদি মেডিকেল সার্ভিস আমরা এরকম এন্টারটেইন করি, সেটা আমাদের রেভিনিউ কতটা সাপোর্ট করতে পারবে সেটা চিন্তা করতে হবে। আমরা এক্সিস্টিং যে হসপিটালটা আছে, রাজারবাগ সেন্ট্রাল হসপিটাল বা ডিভিশনাল পর্যায়ে হসপিটাল, এগুলোকে আমরা আরো উন্নত করব ইনশাআল্লাহ। এখানে ওয়েল ইকুইপমেন্ট হবে এবং যথাযোগ্য ডাক্তার, তারা পিজি হাসপাতালের হোক, ঢাকা মেডিকেলের হোক, প্রয়োজন অনুসারে যদি আমরা ডেপুটেশন আনতে পারি ওখানে সেই সার্ভিসটা হবে। দরকার হলো আপনাদের চিকিৎসা সেবা, নাকি আপনাদের দরকার তো চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবাটা এনশিওর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বড় বড় কিছু প্রাইভেট হসপিটালের সাথে চুক্তি সম্পাদনের জন্য নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে। আমরা সেই সেবাটা ওখান থেকেও নিতে পারবো। যদি চিকিৎসা সেবায় আমাদের দরকার হয়, কারো ক্যান্সার, কারো অর্গানাইজেশনের বা ব্যক্তি প্রাইভেট যারা আছে দরিদ্র রোগী, তাদের সমান যদি পুলিশ বাহিনীকেও আপনি অ্যালাউ করেন, তাহলে সেই সার্ভিসটা আমরা পাবো। পাশাপাশি আমরা আমাদের এক্সিস্টিং যে হসপিটালগুলো আছে এগুলোকে আমরা আরো উন্নত করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এখন তো তাইলে হলো না, নিজস্ব তাইলেই খালি তালি দেন। আচ্ছা, এখন আপনারা এভিয়েশন পুলিশ প্রতিষ্ঠার কথা বলছেন। এই মুহূর্তে বোধহয় পুলিশের জন্য এভিয়েশন পুলিশ প্রতিষ্ঠা করা সুবিবেচিত হবে না। আমরা এভিয়েশন সার্ভিসের জন্য বিগত সরকারের সময়, আমি এখানে সমালোচনা করবো না, 2টো হেলিকপ্টার তো কেনা হয়েছে, আমরা সরবরাহ পাইনি। কেন পাইনি তাও জানেন, রাশিয়া থেকে কেনা হয়েছে। এটা পরে আরেকটি দেশের এম্বার্গো ছিল, মানি ট্রানজাকশনের অসুবিধা ছিল, সেটা আমরা কোনো রকমের সেই দেশের একটু ক্লিয়ারেন্সটা এখন পেয়েছি, সেটা হয়তো সরবরাহ হবে। এখন তারা আরো বেশি ক্লেম করতেছে মেনটেনেন্স, এটা ওইটা বলে টোলে, আমরা এখন এটা পাইনি। এই MI-17 কি পুলিশ এখন মেনটেন করতে পারবে? যেটা মেনটেন করতে পারবে সেরকম অর্গানাইজেশনের জন্য হলে অসুবিধা নেই, কিন্তু আসার পরে এই দুইটা দিয়ে আমরা স্টার্ট করব। মেনটেনেন্সের জন্য বা অন্য কিছুর জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করব, আমাদের প্রয়োজনীয় যে সাইজের হেলিকপ্টার প্রয়োজন, দরকার হলে সেটা আমরা এক্সচেঞ্জে নিতে পারবো, এবং সেটা আমাদের ডিপার্টমেন্ট হবে, কথা হবে, সবাই তো সরকারি সংস্থা। কিন্তু এভিয়েশন সার্ভিস আলাদা এই মুহূর্তে না করে, র্যাবের একটা হেলিকপ্টার আছে, সেটাও মেনটেন করা হয় না। আমি রাজশাহী যাওয়ার সময় সেই র্যাবের হেলিকপ্টারে ওই সময় উঠতে স্বচ্ছন্দ বোধ করি নাই। বিজিবিতে 2টা হেলিকপ্টার আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্গানাইজেশন, একটা সবসময় মেনটেনেন্সে থাকে আর একটা বসে গেছে। তা আমরা সেগুলো রেজ করতে হবে, বেশি দরকার কার। তো সেই হিসাবে মানে প্রেস্টিজ হিসেবে একটা অর্গানাইজেশনের যদি হেলিকপ্টার চান তো ঠিক আছে,
কিন্তু র্যাবের একটা আছে, বিজিবির দুইটা আছে, বিজিবির আরো দরকার, আমরা সেগুলো রিপ্লেস করতে পারিনি। এভিয়েশন সার্ভিস ইনশাআল্লাহ কোনো এক সময় গঠিত হবে, যদি আপনারা আপনাদের সেই টেস্টে উত্তীর্ণ হন ইনশাআল্লাহ। আপনারা দূতাবাসে অফিসার নিয়োগের ক্ষেত্রে যে প্রস্তাব দিয়েছিল, দেখছি খুব বেশি তালে দিয়েছে, এবং বিদেশে পোস্টিং এর জন্য বিভিন্ন জায়গায় এটা জরুরি আছে, কিন্তু এটার একটা আমাদের সমন্বিত আলোচনার প্রয়োজন আছে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে, ফরেন মিনিস্ট্রির সাথে, এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রির সাথে, দুদকের সাথে, লেবার মিনিস্ট্রির সাথে, আরো অন্যান্য অর্গানাইজেশন আছে, আমি ডিফেন্সের কথা বললাম না। সবাই তো চাইবেন আমাদের প্রয়োজন অনুসারে যদি ডেপুটেশনে সেরকম কোনো কর্মকর্তা কোনো নির্দিষ্ট দেশে পাঠাতে হয়, আমরা পাঠাচ্ছি তো। পাসপোর্টের জন্য আমরা টিম পাঠাচ্ছি না, স্পেনে পাঠাইনি, আমরা হোম মিনিস্ট্রির অধীনে পাঠাইনি, সৌদি আরবে পাঠাইনি, বা দুবাইতেও পাঠাতে হবে বা পাঠাইছি সম্ভবত। অ্যাজ অ্যান্ড হোয়েন নেসেসারি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সেরকম টিম পাঠিয়ে থাকি। যদি পার্মানেন্ট এরকম পোস্ট ক্রিয়েট করতে হবে, ডেপুটেশনে দিতে হয়, সেটার রেভিনিউ এক্সপেন্ডিচার কি হবে, নতুন রেভিনিউ স্ট্রাকচার করতে হবে কিনা, এস্টাবলিশমেন্টের অনুমতি নিতে হবে কিনা ইত্যাদি অনেক পরীক্ষা নিরীক্ষান্তে আশা করি সেটা আমরা পরে বিবেচনা করব, একদম হতাশ করছি না। অন্যান্য বিষয়ে বেশি আমি আর সময় নেব না। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রধান উদ্দেশ্য যেটা, আপনি ইতিমধ্যে আমাদের উদ্দেশ্যে যে অনুশাসন দিয়েছেন বিভিন্ন সময়, যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সেবা বান্ধব ও আধুনিক পুলিশ গঠনের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেমন জরুরি, তেমনি প্রয়োজন কর্ম পরিকল্পনার বাস্তবায়ন। আমি আশা করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ যৌথভাবে সমন্বিত কর্মসূচি গ্রহণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর অভীষ্ট লক্ষ্য অর্জনে মেধা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দ্রুত কার্যক্রম গ্রহণ করবে। এটা কি আপনারা জেনে বুঝে দিয়েছেন? না হলে আমি যতক্ষণ থাকবো সেটা অ্যাকাউন্টেবিলিটি কিন্তু আপনাদের কাছ থেকে নেব। আমাদের 31 দফা, তার ভিত্তিতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নটা আমাদের জন্য চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন, এগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রথম দরকার হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সমুন্নত রাখা। আপনারা এখানে লিখেছেন রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ, আপনারা নিজেরাই লিখেছেন। আপনারা স্টেট অর্গানাইজেশন, স্তম্ভ হিসাবে যে কয়েকটি স্তম্ভের উপরে দেশের স্থিতিশীলতাটা বজায় থাকে, রক্ষা হয়, তার মধ্যে প্রধানতম স্তম্ভ হচ্ছে আইন শৃঙ্খলার স্তম্ভটা। সেই গুরু দায়িত্ব আপনাদের। ঘরের মধ্যে 4টা খুঁটি থাকে এবং ইমানের জন্য কয়েকটা খুঁটি থাকে, তার মধ্যে রাষ্ট্রের যে কয়েকটা অর্গানাইজেশন, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেচার, এই তিনটাই প্রপারলি ফাংশন করবে যদি আপনাদের স্তম্ভটা, মধ্যম খুঁটিটা ঠিক থাকে। এবং সেই গুরু দায়িত্ব আপনাদের। আশা করি আপনাদের আন্তরিকতা, সততা, দক্ষতা, ন্যায়নিষ্ঠা বজায় রেখে আপনারা সেই রাষ্ট্রীয় খুঁটিটাকে মজবুত রাখবেন। ইনশাআল্লাহ আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি, এই অর্গানাইজেশনের সকল সদস্য একজন গর্বিত সদস্য হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবেন, সাবজেক্ট টু দিস কন্ডিশনস যেগুলো আগে বলেছি। আপনাদের সকলকে ধন্যবাদ। মানে প্রধানমন্ত্রী, আপনি যথেষ্ট সময় দিয়েছেন আমাদের জন্য, সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। খোদা হাফেজ।